দেখেন, আপনি যদি স্টক মার্কেটে সাকসেসফুল হতে চান, তাহলে এখানে সবচেয়ে বড় অ্যাসেট আপনার জন্য যেটা কাজ করবে, সেটা আপনার ক্যাপিটালের থেকে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে আপনার পেশেন্স। এখন মার্কেট মাঝে মধ্যে ফল করে, মার্কেটে কারেকশন হয়, মাঝে মধ্যে কারেকশনের জায়গায় ফলটা একটু বড়ই হয়ে যায়। কিন্তু আজকে আপনার কিনা শেয়ারটার প্রাইস যদি কালকে কমে যায়, অ্যান্ড কালকে 5-10 টাকা কমে যাওয়ার কারণে যদি আপনি অস্থির হয়ে যান, তাহলে কিন্তু সত্যি বলতে স্টক মার্কেট আপনার জন্য না। স্টক মার্কেটে প্রয়োজন প্রচুর পরিমাণ পেশেন্স এবং আহ, সময়কে অবজার্ভ করার ক্যাপাবিলিটি। অ্যানালাইসিস সবাই পারে না, এটা আমি মানে এক্সপেক্ট করি না সবার থেকে। কিন্তু অ্যাটলিস্ট অবজার্ভ করা মার্কেটকে, মার্কেট কিভাবে আচরণ করছে, অ্যাটলিস্ট এটা 2-3 দিন বা এক সপ্তাহ অবজার্ভ করা দিয়ে হয় না। মার্কেটকে অবজার্ভ করার জন্য আপনার যদি যেসব স্টক আছে বা সেই স্টকের যে সেক্টরগুলো আছে সেগুলোকে অবজার্ভ করার জন্য একটা ভালো টাইম ফ্রেম নিয়ে বসতে হবে, অ্যাটলিস্ট 2-3 মাস। এরকম একটা টাইম ফ্রেম কিন্তু আমরা যারা একটু লং টার্ম বা লেস লং টার্ম ইনভেস্ট করি, তারা কিন্তু এভাবে অবজার্ভ করি। ডে ট্রেডিং এর হিসাব আলাদা। ডে ট্রেডিং যারা করেন তারা, যারা প্রফেশনালি ডে ট্রেডিং করে প্রফিটেবল হন, তারা খুবই চালু প্রকৃতির মানুষ। তারা বুঝেন মার্কেটের মুভমেন্ট দেখে যে কখন বাই করতে হবে, দিনের কোন টাইমে সেল করতে হবে। তাদের জন্য এটা খুবই একটা খেলার মতো। কিন্তু আমরা যারা ইনভেস্ট করে ভালো একটা প্রফিট নিতে চাই, লাইক 30-40%, অ্যাটলিস্ট 20% এরকম প্রফিট নিতে হলেও আমাদেরকে ওয়েট করতে হবে। 2-3 দিন বা এক সপ্তাহের মাথায় আপনারটা 10% বাড়লো, 10% বেড়ে আবার 10% যেই প্রাইসে কিনেছিলেন তার থেকে কমে গেল, সেখান থেকে যদি আপনি অধৈর্য হয়ে যান, তাহলে কিন্তু আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। আসল কথা হলো আপনার পেশেন্সই এখানে সবচেয়ে বেশি কাজে দিচ্ছে। আপনার 100 টাকার শেয়ার, আপনাকে এটা ধরে রাখতে হবে যে আপনার 100 টাকার কিনা শেয়ার আজকে কিনেছেন, সেটা গত পরের দিন 90 টাকা, 95 টাকা, ইভেন একসময় 85 পর্যন্ত আসবে। এটা আপনি এত ইজিলি প্রিডিক্ট করতে পারবেন না। উঠানামা করবে স্টক মার্কেট, আপনাকে উঠাবে, নামাবে, উঠাবে, নামাবে, এভাবে চলবে। কিন্তু হতে পারে আপনি এখানে কিনেছেন, হতে পারে আপনি এখানে গেছেন, এটাও হতে পারে আপনি এখানে গেছেন। এখানে যদি আপনি হয়ে যান, এটা লাকের ব্যাপার। আপনি হয়তোবা আরো আপনার লাভের পরিমাণটা একটু বেড়ে গেছে। কিন্তু এটা এমন না যে আপনি পড়তে থাকলে পড়তে থাকবে। অ্যাটলিস্ট যদি আপনি বুঝে শুনে ফান্ডামেন্টাল ভালো এরকম স্টকে ইনভেস্ট করেন, আপনি যদি জানেন যে স্টকটার পারফরমেন্স খারাপ হবে না, হয়তোবা টেকনিক্যালি বলুন, ফান্ডামেন্টাল ভ্যালুর দিক দিয়ে বলুন, আপনার স্টকের যদি ভালো কোয়ালিটিস থাকে, আপনার আজকে কিনেছেন, এক সপ্তাহ এটার দাম 100 টাকা থেকে 90 টাকা হতে পারে, 2 সপ্তাহ পরে এটার দাম 70 টাকা পর্যন্ত নামতে পারে। কিন্তু দেখবেন যদি এটা ভালো স্টক হয়, আবার ঠিকই 3-4 সপ্তাহের মধ্যে 100 টাকায় এসে পড়েছে। সময়টা মাঝে মধ্যে 3-4 সপ্তাহ লাগতে পারে, 1 মাস 1.5 মাসও লাগতে পারে। কিন্তু আবার যখন যদি এটা ভালো স্টক হয়ে থাকে, এটা কিন্তু আপনাকে 130-40 দেখাবেই। এবং সেই পয়েন্টটাতে পৌঁছার জন্য আপনাকে যে ধৈর্যটা ধরতে হবে, সেটার সেটার ফ্রুটটাই হচ্ছে আপনার 100 টাকায় যে 40 টাকা লাভটা আপনি করছেন সেটা। এখন আপনি যদি আজকে শেয়ার কিনে 2-3 দিনের মধ্যে এক্সপেক্ট করেন যে আপনার শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বেড়ে একদম আপনি 1 উইক 2 উইকস এর মাথায় সেল করে দিয়ে বসে এবং প্রফিট নিয়ে যাবেন, সেটা অনেকেই করে, অনেকের পক্ষেই সম্ভব হয়ে যায়। কিন্তু এখানে লাকের ফ্যাক্টর কাজ করে। মার্কেট কোন দিকে যাচ্ছে, ইন্ডেক্স কোন দিকে যাচ্ছে, ওভারঅল দেশের পরিস্থিতি কিভাবে কাজ করছে, সেটার দিকে আপনার একটু হলেও কনসিডারেশন করতে হবে। অনেকগুলা ব্যাড নিউজ এসেছে, এর মধ্যে ট্রাম্পের কাতারে অ্যাটাক, নেপালের এই সিচুয়েশন, বিভিন্ন কারণে মার্কেট ফল করেছে। বিভিন্ন রেগুলেশন নিয়েও নিউজ ছিল, যার কারণে মার্কেট ফল করেছে। এখন মার্কেট ফল করেছে, এটার মানে আপনি এসে অ্যানালাইস্ট যারা আছেন, যারা অ্যানালাইসিস দেন, তাদেরকে এসে বলা শুনুন আপনার কথাটা মিলে নাই, আপনি ভালো বলতে পারেন। আমরা কি কখনো মার্কেট প্রিডিক্ট করেছি, আমরা বলেছি যে 100% ইন্ডেক্স উপরেই যাবে? এরকম কিন্তু কোনোভাবেই কোনো অ্যানালাইস্টই একদম শিওর করে বলবে না। কারণ সবাই জানে যে এক সময় নামবে, এক সময় উপরে উঠবে। আর বাই সিগন্যাল দেওয়ার কথা তো আসতেছেই না। আমি আমার মোস্ট ভিডিওসেই বাই সিগন্যাল নিয়ে কথা বলেছি যে আমি আপনাকে বাই সেল করতে বলার মতো কেউ না। আপনি যখন কোনো স্টকে ইনভেস্ট করবেন, অবশ্যই নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে, রিস্ক ফ্যাক্টরস জেনে। স্টক মার্কেট একটা রিস্কি প্লেস, রিস্কি ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট জায়গা। এখানে যেমন আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, আপনি যদি পেশেন্স ধরে রাখতে পারেন, আপনি যদি স্মার্ট মুভস নেন, তাহলে আপনার প্রফিটেবল হওয়ার চান্সও খুব বেশি। শেয়ারের দাম যখন নামছে, প্যানিক না করে আমরা যদি নিজেদের স্টকগুলোকে ধরে রাখি, বাজারের পরিস্থিতি বুঝার চেষ্টা করি। যদি আপনার স্টক
ভালো মানের হয়, আপনার যদি স্টপ লস দেওয়ার প্রবণতা না থাকে, তাহলে আপনার স্টক থেকে একসময় না একসময় আপনি প্রফিটেবল হয়ে বের হবেনই। এখন আপনার ধৈর্যটা আপনি কতদিন ধরে রাখতে পারবেন সেটা টোটালি আপ টু ইউ। আপনি যদি ভালো প্রফিট করতে চান অবশ্যই ভালো সময়ে ভালো টাইম ফ্রেম নিয়ে আসতে হবে। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন যে অ্যানালাইসিস অনেকেই দিচ্ছে ইউটিউবে অ্যানালাইসিস, আমার আমার অ্যানালাইসিস যে ঠিক হবে, আমি যে একদম 100% কারেক্ট হব, এরকম ভাবে আমি মনে হয় না কখনো কোনো টোনে কথা বলেছি। বাট আমি চেষ্টা করি যে অ্যাটলিস্ট মানে আপনার চার্ট দেখে বুঝার যে চার্টটার যেরকম যেভাবে আগাচ্ছে সেটা কোন দিকে যাওয়ার প্রবাবিলিটিটা বেশি। দ্য ওয়ার্ড ইজ প্রবাবিলিটি, নট শিওরিটি। যাই হোক, অনেক কিছু হয়। আজকে আমি জাস্ট একটা কমেন্ট নিয়ে একটু কথা বলতে চাই। আহ, জিনিসটা একটু চাচ্ছিলাম এটা কভার করতে। লাইফ ইন্স্যুরেন্স নিয়ে সবচেয়ে বেশি আশাবাণী শুনিয়েছিলেন, অথচ সেই লাইফ ইন্স্যুরেন্স 3 দিনে 9 থেকে 10 টাকা করে কমে কিছু ক্ষেত্রে বায়ারলেস হয়ে বিনিয়োগকারীদের ধ্বংস করেছে। আমি যদি রং না হয়ে থাকি, উনি কয়েকদিন আগে একটু আহ, একটা কমেন্ট করেছিলেন যে উনার কারণে আমার একটা ভিডিও দেখে উনি প্রফিটে আছেন। আপনার ওনার লাইফ ইন্স্যুরেন্স কিছু ভালো পারফর্ম করেছে, অ্যান্ড সেটা দেখে খুশি হয়েছিলাম। যেমন এখন আজকে এরকম কমেন্ট পাওয়ার পরে আমি আমার রিজন দিই, অ্যান্ড উনি সেটাতে আমি পেশেন্স রাখার কথা বলছি। এখন উনি বলছে ধৈর্য, কম ধৈর্য না ভাই, আপনারা যেভাবে অ্যানালাইসিস শুধু উৎসাহিত করেন তাতে বিনিয়োগকারীদের বিক্রি করার আশা দুরাশায় পরিণত হয় এবং লস করে। আপনি এখানে 3-4 দিন আহ, 3 দিন 4 দিনের কথা বলে কিন্তু আপনি এদিকে প্রফিটের কথা চিন্তা করতেছেন। আর আপনারা যেভাবে অ্যানালিসিস উৎসাহিত করেন তাদের বিক্রি করার আশা দুরাশায় পরিণত হয় এবং লস করে, কিন্তু নিরুৎসাহিত করতে হয় মাঝে মাঝে। আমি নিরুৎসাহিত করার মতো কিন্তু আসলে আমি কিছু পাই নাই যেটা দেখে আমি আপনাকে নিরুৎসাহী করব। আমার কাছে অ্যাটলিস্ট যেরকম অ্যানালাইসিস দিয়েছি সেটা আসলে অনেক আশাবাদী। আমার নিজের লাইফ ইন্স্যুরেন্সের স্টক আছে, সেগুলো আমি ধরে রেখেছি এখানে। আমি আহ, অনেক নিচে কিনেছি যদিও, কিন্তু আমি কিন্তু এখনই সেল করে দিচ্ছি না। আমার লাইফ ইন্স্যুরেন্সের হোল্ডিং প্রায় 6 মাসের উপরে। যাই হোক, আর প্রতিটি পেজে দেখা যায় কন্টেন্ট গুলো মনোপুত হলেই মনক্ষুণ্ণ, এটা ঠিক না। বিনিয়োগকারীদের প্রশংসা যেমন শুনবেন তেমন কষ্টের কথাও শুনতে হবে। আপনি রিপ্লাই দিয়েছেন ইন্ডেক্স শুধু বাড়বেই, শুধুই বাড়বে না, পড়বে। এখানে ইন্ডেক্সের কথা বলা হয়নি, সেক্টর ওয়াইজ লাইফ সেক্টর অনেক বেশি পড়েছে, যেটা আপনাদের অ্যানালাইসিস অনুযায়ী এতটা পড়ার কথা ছিল না। এখানে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে উনি কথা বলছেন, so আমি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম কয়েকদিন আগে, লাস্ট বুধবারে আই থিঙ্ক, সেটার বেসিসে আমি রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব। এখানে পয়েন্ট যেটা আমার এখানে প্রবলেম, উনি 3 দিনে 9 থেকে 10 টাকা কেন কমে গেল সেটা নিয়ে আসলে জানতে চেয়েছেন। বায়ারলেস হয়ে বিনিয়োগকারীদের ধ্বংস করে ফেলেছে 3 দিনে, বিনিয়োগকারীদের কিভাবে ধ্বংস হয়ে যায় এটাও আমি আসলে আহ, বুঝতেছি না। কারণ হচ্ছে আপনি যদি সেল না করেন, আপনার তো যেই পোর্টফোলিওতে যে অ্যামাউন্ট আছে সেটা তো রিয়েলাইজড না, এটা আনরিয়েলাইজড লস বা গেইন। আমি জানি সবার কমেন্টের কেয়ার করে হয়তো বা কন্টেন্ট ক্রিয়েশনে যাওয়া যাবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু রিপ্লাই করা উচিত, বা অ্যাটলিস্ট ওনাকে ওইভাবে রেসপন্ড করা। ওনাকে আমি পার্সোনালি রেসপন্ড করতে পারতাম, বাট এরকম কোয়েরিজ বা এরকম কমেন্ট অনেক এসেছে, তার জন্য আমি একটা এক্সাম্পল হিসেবে এটা উড হ্যাভ বিন এ ভেরি গুড এক্সাম্পল। কেন আমি এটা নিয়ে কথা বলছি, উনি বলছে যে 9 থেকে 10 টাকা কমে গেছে, এবং আহ, বিনিয়োগ লাইফ ইন্স্যুরেন্স লাইফ সেক্টর অনেক বেশি পড়েছে, এটা যেটা আপনাদের অ্যানালাইসিস অনুযায়ী এতটা পড়া কথা ছিল। ঠিক আছে, আমি আমার অ্যানালাইসিস যেটা দিয়েছিলাম সেটা চলে, এটা 7 days এগো বানানো ভিডিও। আমি উনাকে এই জায়গা থেকে প্লে করে বলতে অ্যাটলিস্ট শুনতে বলেছিলাম যে কোনটা হতে পারে প্রফিট টেকিং 72। আচ্ছা, আমি একটু আগে থেকে চার্টে দেখি। দেন দেখুন এখানে এই জোনটাতে অনেক বেশি ঘোরাফেরা করছে, অবশ্যই এটা একটা ডাউন ট্রেন্ডে ছিল, যার কারণে এই জোনটাতে ঘোরাফেরা আমরা লাস্ট 1 ইয়ারে বেশি করতে দেখেছি। কিন্তু আলটিমেট যদি আমরা অ্যাকুমুলেশন জোন বলি বা রেগুলার অ্যাকুমুলেশন জোন বলি, এটা লাইফ ইন্স্যুরেন্সের অ্যাকুমুলেশন জোন। এই জোনটা হতে পারে প্রফিট টেকিং জোন 72 থেকে 7। দেখুন এখানে বারবার বলছি 72 থেকে এই অংশটা হচ্ছে প্রফিট টেকিং জোন, আর এখানে বলা হচ্ছে যে এখানে উঠানামা করবে, এটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন। অ্যাকুমুলেশন জোন কি, যখন আমরা স্টকের প্রাইসটা সাইডওয়াইজ মুভমেন্টে থাকে এই টাইমটাতে হচ্ছে স্মার্ট ইনভেস্টররা
বেসিক্যালি তাদের স্টকস কালেক্ট করে, এবং এখান থেকে যখন উপরে উঠে সেখান থেকে মাঝে মাঝে রিজেক্ট হয়ে নিচে নেমে আসে, সেটা হয় আপনার আবার অ্যাকুমুলেশন জোনে পৌঁছে যাওয়া। সো সেটা নিয়ে আমি কথা বলছিলাম, অনেকের জন্য প্রফিট টেকিং জোন, এবং যখন বুল রান নেয় র্যালি করে তখন লাইফ ইন্স্যুরেন্স ইউজুয়ালি 98-100 পর্যন্ত টাচ করে আসে। এখন কথা হচ্ছে কেন এই জোনটা নিয়ে আমি এক্সাইটেড, আপনি জাস্ট এই ওভারঅল চার্টে এই জোনটাতে কতবার আনাগোনা দেখেছেন এখানে দেখেন, ম্যাক্সিমাম টাইম কিন্তু এই 64, দেখুন আমি ক্লিয়ারলি এই জোনটার কথা বলেছি, 62 থেকে 70 এই জোনটা। এন্ড কেন এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখানে আমি বারবার বলেছি যে এই জায়গাটায় উঠানামা করবে। আপনি ভিডিওটা, আপনার যাদের কনফিউশন থাকে অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। এখন আমি চলে যাই লাইফ ইন্স্যুরেন্সের চার্টে। লাইফ ইন্স্যুরেন্সের চার্টে আমি যেটা বলেছিলাম যে এই জোনটাতে ঘোরানামা করবে, এই যে 64 থেকে 72, মাঝে কি হয়েছিল 79 পর্যন্ত চলে যায়। আমি কি বলেছিলাম যে এখান থেকে উঠে যখন উপরে যাবে সেটা হবে প্রফিট টেকিং জোন, মানুষ প্রফিট টেক করছে, সেল করছে, সেল প্রেশার খেয়ে নিচে এসেছে। এখন নিচে এসেছে, নিচে এসে কোথায় শেষ করেছে আপনি ভালো করে দেখেন, নিচে এসে শেষ করেছে আজকে 70.4-এ, যেখানে এই জোনটা হচ্ছে 64 থেকে 72। আর যেখানে লাইফ ইন্স্যুরেন্স এখান থেকে রিকভারি দিয়ে এই জোনে ঢুকেছে, সেটা আমি বারবার এই ভিডিওতে ক্লিয়ারলি বলেছি যে এখানে উঠানামা করবে, এখানে আপনার সাইডওয়েজ মুভমেন্টে থাকবে। এখনো কিন্তু এটা ব্রেকডাউন করে নিচে যায় নাই। কিন্তু তো এই কনফিউশনটা কেন যে লাইফ ইন্স্যুরেন্স মানুষকে সর্বস্ব হারা করে দিতেছে, মানে একটু ধৈর্য ধরুন। আপনি একটা স্টকে ইনভেস্ট করেছেন, অ্যাটলিস্ট 2-3 মাসের জন্য আপনি অবজার্ভ করুন। আপনার যদি ভালো প্রফিট লাগে, আপনার যদি 2-3-4 টাকা 5 টাকা প্রফিট হয়, তাহলে আপনি পরের দিনই সেল করে দেন। আবারও উঠবে হয়তো, আবারও হয়তো নেক্সট উইকে উপরে উঠে যাবে, তখন আপনি সেল করে দেন। এটা আসলে ভালো ট্রেডিং পলিসি বলে আমি মনে করি। ডে ট্রেডাররা যেভাবে করে এটা, যারা ডে ট্রেডিং করে উপকৃত হচ্ছে, প্রফিটেবল হচ্ছে, তারা অবশ্যই অনেক স্মার্ট। কিন্তু এভাবে ট্রেড করাটা কোনো অ্যানালিস্টই হচ্ছে আপনাকে রেকমেন্ড করবে না। তো আপনার এখানে ধৈর্যটা, বারবার কেন আমি বলছি যে আপনি অ্যানালিস্টদেরকে অনেক ব্লেম করতে পারেন, আর তাদের উপর থেকে ভরসা আপনার উঠে যেতে পারে, কিন্তু মোস্ট অ্যানালিস্ট, আমি সব অ্যানালিস্টদের পক্ষ থেকে বলবো যে কেউই আপনাকে শিওরিটি দিবে না যে আপনার এটা নিশ্চিত হবে, কারণ স্টক মার্কেটে শিওরিটি বলতে কিছু নেই। সবাই অ্যানালাইসিস আসে আপনার প্রবাবিলিটি থেকে। আমাদের চার্ট কি প্যাটার্নে যাচ্ছে সেটা থেকে আমরা একটা প্রবাবিলিটি বের করি, সেটা কোন দিকে যেতে পারে সেটা বলতে পারি। কিন্তু প্রবাবিলিটি আরো স্ট্রং করে আমরা কখন বলি, যখন স্টকটা ভালো হয়। আমরা লাইফ ইন্স্যুরেন্সে ভালো ভালো কিছু স্টক নিয়ে কথা বলছি, সেগুলোর পসিবিলিটি ভালো, ভবিষ্যৎ ভালো বলে এগুলা নিয়ে কথা বলেছি, এবং এখান থেকে লাভ করার ওয়ে আছে। আপনার যদি ধৈর্য থাকে, আপনি যদি স্মার্ট জায়গায় ইনভেস্ট করতে, আপনি যদি এখানে ইনভেস্ট করতে পারেন, অবশ্যই আমি এখানে এই পর্যন্ত যেতে যেতে 20-30% মতো প্রফিট করে ফেলতে পারবেন। কিন্তু আপনি কিনলেন এখানে, পরের দিন এতটুক বেড়ে গেল, বেড়ে আবার যখন এতটুক নেমে গেল, এখন আপনি ধৈর্যটা যদি ধরে রাখতে না পারেন, তাহলে অবশ্যই আপনি হয়তোবা প্যানিক করে মাঝে মাঝে সেলও করে দেবেন, তো সেক্ষেত্রে আপনি লস করতে পারেন। কিন্তু একটা সেক্টর আপনাকে সর্বস্ব হারা করে দিল, আপনি আপনি প্যানিক করে সেল করে দিবেন, সেটার কেন দোষারোপ আপনি অন্য কারোর উপর দিবেন? যাই হোক, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, এরকম অনেক মানুষ আমাকে রিচ আউট করেছেন, অনেক মানুষ টেক্সট করেছেন, কমেন্ট করেছেন, সেগুলার আসলে তো এটা নিয়ে কথা বলা লাগতো। আপনার যদি দেখেন যে কোনো স্টক অনেক উপরে উঠে গেছে প্রাইসে, আপনি অবশ্যই চেষ্টা করবেন রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়ে প্রাইস না কিনে। অবশ্যই আমি যেসব স্টক নিয়ে কথা বলি ওগুলার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এই দুইটা পয়েন্টে আমি অনেক বেশি ফোকাস করি, কারণ সাপোর্ট লেভেলে কিনলে আপনি আপনার ম্যাক্সিমাম প্রফিট বের করতে পারবেন। এরকমও হতে পারে সাপোর্ট লেভেলে কেনার পরে সেই সাপোর্ট লেভেল ভেঙে চলে গেছে, মার্কেট যদি ভালো থাকে, ইন্ডেক্স যদি ভালো করে, আপনার সাপোর্ট লেভেল বা সেক্টর যখন প্লে করে আপনার সাপোর্ট লেভেল যেটা ব্রেক করে চলে গেছে, সেই সাপোর্ট লেভেলে আবারও উঠে যাবে। সেই হিসেবে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কেন আমি কথা বলছি, লাইফ ইন্স্যুরেন্স যেই জোনে ঘোরাফেরা করে সেখান থেকে ব্রেকডাউন দিয়ে কিন্তু এই পর্যন্ত এসেছিল, এখন সেখান থেকে ঘুরে আবার উপরে উঠেছে, উপরে উঠে প্রফিট টেকিং জোন থেকে আবার সেই একুমুলেশন জোনে ব্যাক করছে। এতটুকু ধৈর্য যদি আপনি না রাখতে পারেন, আসলে স্টক মার্কেটে সার্ভাইভ করা আপনার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। নিয়মটা খুবই পরিষ্কার, যে স্টকের প্রাইস যখন বাড়বে, তখন যদি আপনি আরো প্রফিট করতে চান, ধরে রাখার চেষ্টা করুন, বা বিভিন্ন জায়গায় রেজিস্ট্যান্স লেভেলে প্রফিট বুক করার চেষ্টা করুন। দাম উঠবে, দাম বাড়বে, দাম কমবে, সেগুলা একদম নিতান্ত রুল স্টক মার্কেটে। আপনার যদি প্রফিটেবল বেশি হতে চান,
ধৈর্য ধরে রাখুন, আতঙ্কিত হবেন না, ভুল সিদ্ধান্ত না নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় প্যানিকে সেল করে মার্কেট আপট্রেন্ডে থাকা অবস্থায় কিছু দাম একটু কমে গেলে মানুষ আতঙ্কিত হয়ে সেল করে দেয়, তখন হয়তোবা লসের পাল্লাটা ভারী হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার অ্যানালাইসিসটা কাজে লাগে, যে আপনার স্টক যদি ভালো হয়, অ্যানালাইসিস যদি স্টকের ভালো থাকে, সেটা আপনাকে কিছুদিনের মধ্যে লসে নিয়ে গেলেও আবার হয়তোবা সেই রিকভারিটা দিয়ে দিবে। আমরা কেন মার্কেট নিয়ে আশাবাদী সেটা খুব ক্লিয়ার। মার্কেট নিয়ে আশাবাদী বলেই আমি সেক্টর নিয়েও আশাবাদী ছিলাম। মার্কেট দেখুন আহ, অনেক বড় একটা বুল রান দিয়ে কিন্তু উপরে উঠেছে, কিন্তু মার্কেট কি টানা কখনো আপনাকে গ্রিন দিছে? যত যত রিকভারি দেওয়ার পরে এখানে দেখুন তিনটা রেড দিয়ে তিনটা গ্রিন দিয়েছে, এখানে টানা রেড দিয়ে আবার তিনটা গ্রিন। আপনার ইন্ডেক্স যখন ফল করবে, ইন্ডেক্সের সাথে সেক্টর গুলো ক্ষতিগ্রস্ত হবে। অ্যাটলিস্ট যেই সেক্টরটা লাস্ট গেম প্লে করছিল সেই সেক্টরটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইন্ডেক্স যখন ফল করে, কারণ সেই সেই সেক্টরে সবচেয়ে বেশি টাকা ঢুকেছিল, আর ইন্ডেক্স ফল করার সময় সেই সেক্টর থেকে সবচেয়ে বেশি সেল প্রেশার পাওয়া যায়। এই কারণে লাইফ ইন্স্যুরেন্সের উপর দিয়ে একটা বড় বড় ধকল গিয়েছে। বাট আমাদের ওভারঅল মার্কেট যদি বলি, এখনো কোনো রিভার্সাল দেখাচ্ছে না। আপাতত অ্যাটলিস্ট যেই সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলে আজকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। এখন মার্কেট কি আরো কারেকশন দিবে, নাকি আবারও ব্যাক ব্যাক করবে এদিক এই জায়গাটার দিকে চেজ করবে, সেটা ডিপেন্ড করে কালকে না, রবিবারের মার্কেটের উপর। রবিবার মার্কেট যদি একটা ভালো ক্যান্ডেল দেয়, ভালো ভলিউম দেয়, তাহলে আমি অবশ্যই আশাবাদী এই জায়গা হয়তোবা আমরা ক্রস করে যাব। কিন্তু খেয়াল রাখতে হবে এই মোর এখনো আরএসআই ইন্ডিকেটর আরএসআই ইন্ডিকেটর বা এমএসিডি ইন্ডিকেটর বাই সিগন্যাল দিচ্ছে না। বাই সিগন্যাল দিবে যখন এখানে আরেকটা ভালো বড় গ্রিন ক্যান্ডেল হবে, ভালো একটা ভলিউম আমরা দেখতে পাবো। আজকে ভলিউম আবারও কম ছিল, গতকালকে এবং পরশুতে গ্র্যাজুয়াল যে ভলিউম কম হচ্ছে, তার কারণ হচ্ছে সেল প্রেশার খেলেও মানুষ ওইভাবে স্টক সেল করছে না, যার কারণে ভলিউমটা কম হচ্ছে। লেনদেন কম হলে লেনদেন, মানুষ যদি সেল না করে তাহলে তো লেনদেন বাড়ছে না। সো ওই হিসেবে টার্নওভারও আজকে কম ছিল। হোপফুলি আজকে গ্রিন ক্যান্ডেল দেখে পরের দিন মার্কেট যদি একটা ট্রাই দেয়, কোনো বাজে নিউজ যদি না থাকে, আর একটা বড় ক্যান্ডেল পেলে কিন্তু আমরা একটা রিভার্সালের ইঙ্গিত পেয়ে যাবো। আর যদি ব্রেকডাউন করেও, আপাতত আমাদের ক্লোজেস্ট সাপোর্ট হচ্ছে 5,400 পর্যন্ত। আমি যদিও বারবার আমার ভিডিওতে বলে এসেছিলাম যে আমি চাই একটু কারেকশন হোক, কারেকশন হলেই বাজার কিন্তু ভালো করার স্কোপ বেশি থাকে। যাই হোক, অনেক কিছু নিয়ে কথা হলো। আমরা চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। ভিডিওতে পরের দিন হয়তোবা আরো কিছু স্টক নিয়ে কথা বলার চেষ্টা করব। স্টক স্পেসিফিক কিছু ভিডিও বানানোর প্ল্যান আছে, সেটা হোপফুলি সেখানে আবার ব্যাক করব। আপাতত নেক্সট ওয়ার্কিং ডেতে হোপফুলি বাজার ভালো হবে, ভালো না হলেও অ্যাটলিস্ট আমরা যেন যদি একটা রেড ক্যান্ডেল দেখিও 5,400 নিচে যেন না যায়, সেই আশা রেখে আজকের জন্য উইকলি ওভারভিউ আজকে দিচ্ছি না। উইকলি ওভারভিউটা হয়তো ফ্রাইডে বা স্যাটারডে কোনো একটা ভিডিওতে দিব। ভিডিও যদি আপনারা রেগুলার ফলো করে থাকেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পুঁজি বাজারে আপনার যখন ইন্ডেক্স নেগেটিভ হয়ে যায় বা একটা সেক্টর নেগেটিভ হয়ে যায়, তখন আপনি কিভাবে আপনার পেশেন্স কন্ট্রোল করেন। যদি আপনার কাছে কোনো ভালো আইডিয়া থাকে যেটার মাধ্যমে আপনি নিজের পেশেন্সকে কাজে লাগান, সেটাও আমাদেরকে জানাতে পারেন। আজকের জন্য এটুকুই রাখছি। হোপফুলি ফ্রাইডে বা স্যাটারডে কোনো একটা ভিডিওতে দেখা হবে। গুড নাইট।